2019 সালে মিসলেনিয়াসে যে পরীক্ষাগুলো হয়েছিল তার আমরা ম্যাথ সলিউশনগুলো দেখব। 25খানা কোশ্চেন আছে, যেখানে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ নিয়ে আমাদের কীভাবে সলিউশন করতে পারি সেটা আমরা দেখবো এখানে। আর একটা কথা সবাই মাথায় রাখবো, যে আমাদের এই যে সিরিজটা চলছে প্রিভিয়াস ইয়ার এক্সাম সিরিজ, এটা আগামী দিনে যত পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগবে। তোমরা এখানে কিছু না কিছু নতুন শিখতেই পারবে। তো আমরা এটা ভালো করে করবো সকলে। চলো প্রথম যে অঙ্কটা আছে সেখান থেকে শুরু করি। এলসিএম অফ টু নাম্বার ইজ 60। দুটো সংখ্যার এলসিএম দেওয়া আছে 60 নাম, আর দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও 3:4। তাহলে সংখ্যা দুটির অনুপাত বলা হয়েছে 3:4। সাম অফ দ্য নাম্বার জানতে চেয়েছে। তাহলে আমরা এটা শুরু করার আগে আগে বেসিক জিনিসটা বুঝে নিই, যে আমাদের দুটো সংখ্যা আছে এ এক্স আর বি এক্স, দুটো সংখ্যা আছে যেখানে ওদের এইচসিএফ তো আমরা আরামসে বলে দিতে পারি যে এক্স, কিন্তু এইচসিএফ এক্স বলার আগে তাহলে এ আর বি আমাদের কি আগে সেই জিনিসটা বুঝে নিতে হবে। এ আর বি এরা হচ্ছে কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার কোপ্রাইম নাম্বার বলতে কি, যে দুটো নাম্বার আছে ওরা একে অপরের রেসপেক্টে প্রাইম। তারা ইন্ডিভিজুয়ালি প্রাইম হতেও পারে, নাও হতে পারে। যেমন ধরো 7 আর 8। 7 আর 8 এরা হচ্ছে কোপ্রাইম। 7 প্রাইম কিন্তু 8 প্রাইম নয়, কিন্তু দেখো ওদের কোনো কমন ফ্যাক্টর নেই। তো কোপ্রাইম মানে হচ্ছে যাতে ওদের কোনো কমন ফ্যাক্টর না থাকে। যেমন 8, 9 এরা দুজন হচ্ছে কোপ্রাইম, এদের কোনো কমন ফ্যাক্টর নাই। আবার দুটোকেই প্রাইম নিতে পারো, 5, 7 এরাও কোপ্রাইম, এদের কোনো কমন ফ্যাক্টর নাই। তাহলে আমাদের কোপ্রাইমের ডেফিনেশন মনে হচ্ছে যাতে কোনো কমন ফ্যাক্টর না থাকে। তাহলে এক্স আর বিএক্স এর এইচসিএফ কি আসলো, এক্স আসছে। তাহলে ওদের এলসিএম কি আসবে, এ বি এক্স। তো আমাদের এখানে দেখো এ বি এক্স দেওয়া আছে তোমার কাছে 60, এবার ওদের রেশিওটা দেওয়া আছে। তো এখান থেকে তুমি রেশিওটা নিয়ে দেখো, এ এক্স ইজ টু বি এক্স যদি তুমি রেশিও নাও তাহলে এ ইজ টু বি পাবে। তো সেটাই তোমাদের দেওয়া আছে 3 and 4। তাহলে তোমার এ আর বি এর ভ্যালু 3 and 4 আসছে, আর এক্স ইকুয়াল টু ইন্টু এক্স ইকুয়াল টু 60। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত আসছে, আমাদের 5 আসছে। 5 আসলো। এবার জানতে চেয়েছে সাম অফ দ্য নাম্বার, অর্থাৎ এ এক্স প্লাস বি এক্স এর ভ্যালু জানতে চেয়েছে। তো তুমি এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে এক্স কে কমন নিয়ে নাও, তাহলে এ প্লাস বি পড়ে থাকলো। এটা এটা এখন এত ডিটেলসে বলছি তোমাদের, কিন্তু পরীক্ষা এত ডিটেলসে করার দরকার নেই। তোমরা ডিরেক্ট এখানে এ প্লাস বি অর্থাৎ 3 + 4 7 ইন্টু এক্স মানে 5, 7 ইন্টু 5 35 ডিরেক্ট বলে দিতে পারো। তাহলে এ প্লাস বি 7 অর্থাৎ 35 আমাদের অ্যান্সার। তাহলে অপশন বি মার্ক করতে হবে আমাদের। কোশ্চেন নাম্বার 2 তে আসবো। Length of a certain rectangle is decreased by 4 centimeter and width increased by 3 centimeter. Width মানে হচ্ছে প্রস্থ। তাহলে লেন্থ বলা হয়েছে 4 সেন্টিমিটার ডিক্রিজ করা হয়েছে, মানে দৈর্ঘ্যকে 4 সেন্টিমিটার কমিয়েছি কার, একটা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্রের। আর কি বলা হয়েছে, উইথ অর্থাৎ প্রস্থকে আমরা বাড়িয়েছি 3 সেন্টিমিটার। এ স্কোয়ার উইথ দ্য সেম এরিয়া অ্যাজ অরিজিনাল রেক্ট্যাঙ্গেল উড রেজাল্ট। অর্থাৎ আমাদের ইনিশিয়ালি যে রেক্ট্যাঙ্গেলটা ছিল তার সেম এরিয়ার একটা স্কোয়ার ফরমেশন আসলো। অর্থাৎ তোমাদের যদি এরকম একটা রেক্ট্যাঙ্গেল থেকে থাকে, তাহলে দৈর্ঘ্যকে আমরা কমালাম এবং প্রস্থকে বাড়ালাম, তারপরে আমরা এই স্কোয়ারটা পেয়েছি। তো আমরা লেন্থ থেকে 4 কমিয়েছি, আর এই যে প্রস্থ আছে, প্রস্থ থেকে বা ব্রেথ থেকে আমরা 3 কমিয়েছি, ব্রেথকে 3 বাড়িয়েছি, দিয়ে আমাদের এ সাইডের একটা রেক্ট্যাঙ্গেল পেয়েছি। এটা রিভার্স ওয়েতে ভাবো, যদি সাইড এ থাকে তুমি এটাকে 4 কমালে এ পাচ্ছ, তাহলে আমরা বলতে পারি লেন্থকে কি করেছি, এই স্কোয়ার থেকে 4 বাড়িয়েছি। আমরা রিভার্স ওয়েতে ভাবছি, কারণ এইভাবে ধরতে গেলে এল বি নিয়ে কনফিউজ হয়ে যাবে। আর এখানে দেখো প্রস্থ ব্রেথকে 3 বাড়িয়েছি তবে গা এ পেয়েছি, তাহলে আমরা বলতে পারি এখানে ব্রেথকে 3 কমিয়েছি তবে গা এই রেক্ট্যাঙ্গেলটা পাবো। তাহলে বলা হয়েছে এদের এরিয়া সমান হবে, তাহলে এখান থেকে আয়তক্ষেত্রে এরিয়া কি হবে, a+4 ইন্টু a-3, আর এখান থেকে বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। তাহলে এখানে গুণ করো, এ স্কোয়ার -3a প্লাস 4a -12 ইকুয়াল টু এ স্কোয়ার আসছে। তাহলে বোথ সাইডে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে,
তাহলে এ ইকুয়াল টু 12 কে ওইদিকে পাঠাও, তাহলে এ ইকুয়াল টু 12, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আসলো 12। এরপর জানতে চেয়েছে পেরিমিটার অফ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার অর্থাৎ দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এ প্লাস 4 হচ্ছে আমাদের দৈর্ঘ্য, তাহলে 12 প্লাস 4 অর্থাৎ 16, প্রস্থ এ মাইনাস 3 অর্থাৎ 12 মাইনাস 3 ইকুয়াল টু 9। তাহলে আমাদের এর পেরিমিটার জানতে চেয়েছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 16 প্লাস 9 25, তাহলে আমাদের আসছে কত 50। এখানে এল মাইনাস 4 ইকুয়াল টু 4, বি মাইনাস 3 ইকুয়াল টু এ, দুটোকে এর টার্মে নিয়ে আসলাম, আরামসে ওইভাবে হতে পারতো, কিন্তু আমি এটা জাস্ট যাতে অত সময় না লাগে ভাবার জন্য সেই জন্য এইভাবে বললাম। পরের কোশ্চেনটা দেখবো। আচ্ছা, এই কোশ্চেনটা আছে না, তাহলে এই কোশ্চেনটা করার আগে তোমাদের অন্য দুটো কোশ্চেন আমি আগে দেখাই, সেই দুটোর আগে সলিউশন বুঝবো। যেমন এই কোশ্চেনটা আছে, এই ধরনের কোশ্চেন আমরা পরীক্ষায় প্রায়শই দেখতে পাই, ঠিক আছে? তাহলে এইগুলো কোশ্চেনগুলো আমরা কিভাবে সলিউশন করব সেটা আমাদের দেখতে হবে। আমাদের এইখানে যেটা আছে আগে সেটাকে আইডেন্টিফাই করো, 5/7 আছে এখানে, 5/7, তাহলে সেটা আগে লেখো যে 5 7, কতগুলো প্লাস 1 আছে, তিনটে প্লাস 1 এর জন্য এটা যাতে ভুলে না যাও সেও নিয়ে নিলে ডট। এবার কাজ হবে যোগ করতে থাকো, 7 প্লাস 5 12, 12 প্লাস 7 হয় 19, 19 আর 12 যোগ করলে হয় 31, তাহলে আমাদের অ্যান্সার আসবে 31/19। এবার এইখানে দেখো জিনিসটা আলাদা আছে, এখানে 1 2 3 বা অন্য কিছু থাকতে পারে, 5 7 8 এরকম যা কিছু তাই থাকতে পারে। তো সেই ধরনের কোশ্চেনগুলো কি করে করব, একই জিনিস এখানে যা করেছি তাই করব। 1 আর 4 প্রথমে লিখে নিলাম, তারপর এখানে কাউন্টিং শুরু করো এই ওয়েতে, তাহলে হচ্ছে 3 2 1, প্রথমে মার্ক করে রাখলাম। এর পরের কাজ হচ্ছে এই প্রথমে গুণ হবে, তারপর সিম্পলি আগে যেরকম যোগ হচ্ছিল তাই, এখানে যেমন সিম্পলি যোগ হতে হতে লিখছিলাম, এখানে এইখানে আলাদা আলাদা জিনিস দেওয়ার জন্য এগুলো গুণ হবে তারপর লিখতে হবে। 3 4 12 আর 1 13, আবার একই কাজ, 13 2 26 প্লাস 4 অর্থাৎ 30, আবার 30 একে 30 প্লাস 13 অর্থাৎ 43, তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার কত আসবে, 43/30। তাহলে এবার আগের অঙ্কটাতে ব্যাক করব, আমাদের 2x আছে, এখানে 1 প্লাস এরকম ভাবে দেওয়া নেই, তাহলে আমাদের প্রথমে আগে এই কটা যেটা দেওয়া আছে এই কটার আগে সলিউশন আমরা বার করে নিই, তারপরে 2x এর কথা ভাববো। তাহলে যা আছে তাই প্রথমে লিখবো, x আর এখানে 1 মাইনাস x, তারপর কতগুলো আছে, একটা দুটো, 1 2, চলো একটু ডিস্টেন্সে দিলাম 1 2, তাহলে প্রথম কাজ কি হবে, এই দুটো যোগ করো, তাহলে x প্লাস 1 মাইনাস x, তাহলে x প্লাস 1 মাইনাস x যদি যোগ করো তাহলে কি আসবে, 1 আসবে। তারপরে আবার এই দুটো যোগ করো, তাহলে 1 প্লাস 1 মাইনাস x অর্থাৎ আসলো কত, 2 মাইনাস x, তাহলে এই পুরোটার ভ্যালু আসছে 2 মাইনাস x, তাহলে 2x বাই 2 মাইনাস x ইকুয়াল টু 1, কোনাকুনি গুণ করো, 2 মাইনাস x ইকুয়াল টু 2x বা 3x, x কে ওইদিকে নিয়ে আসো, তাহলে 3x ইকুয়াল টু 2 or x ইকুয়াল টু 2/3, তাহলে আমাদের কোথায় অ্যান্সার আছে, 2/3, মার্ক করে দিলাম। বুঝতে পারলাম, তাহলে আগে আমাদের বেসিক জিনিসটা শিখে নিতে হবে, এই জিনিসটা যে আমাদের 5/7 লিখে নাও, তারপরে অ্যাজ ইট ইজ যোগ করতে করতে চলো। যদি এখানে এই ভ্যালুগুলো আলাদা দেওয়া থাকে তখন আমাদের গুণ করতে হবে, কেন করতে হলো দেখো, এই যে 1 আছে না, এখানে যদি তুমি 1 1 করে দাও, তাহলে তুমি এই 1 দিয়ে গুণ করে যোগ করো একই রেজাল্ট, তাহলে সিম্পলি যোগ করে নিচ্ছে, আর এখানে আলাদা আলাদা দেওয়া আছে মানে 1 থেকে বড়, তো সেই জন্য আমাদের অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে এটা, গুণ করে যোগ, গুণ করে যোগ, ব্যাস আর কিছু নেই। এই জিনিসটার অ্যাপ্লিকেশন আমরা এইখানে করেছি। পরের কোশ্চেনটাতে আসবো, two numbers a and b are such that sum of 5% of a and 4% of b is 2/3 of the sum of 6% of a and 8% of b, তাহলে আমাদের কি বলা হয়েছে, যোগ করতে বলেছে, কার, 5% of a প্লাস 4% of b, তারপর সেটা কি বলেছে, 2/3 কার সঙ্গে সমান,
6% of A plus 8% of B. অ্যাজ ইট ইজ আমাদের অঙ্কে যা বলা ছিল আমরা সেটাকেই ম্যাথামেটিক্সে কনভার্ট করলাম ল্যাঙ্গুয়েজটাকে। সবার 100 করে কমন নাও, তাহলে দেখবে এদের 1/100 বেরিয়ে আসবে, এদের 1/100 বেরিয়ে আসবে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে তোমার কাছে পড়ে থাকলো 5A প্লাস 4B ইকুয়াল টু 2/3 6A প্লাস 8B। কোনাকুনি গুণ করে দাও, 3 5 15A প্লাস 12B ইকুয়াল টু 12A প্লাস 16B। তাহলে এই 12A কে এদিকে নিয়ে আসো, 15 থেকে যদি 12A বাদ দাও 3A, আর 12B এদিকে 16B থেকে বাদ দাও, তাহলে কত আসছে 4B। তাহলে আমাদের জানতে চেয়েছে A:B, তাহলে A:B কত আসবে, A/B করলে 4/3, অর্থাৎ 4:3 আমাদের 3 আসবে। তাহলে 4:3 কোথায় আছে, অপশন ডি। পরের কোশ্চেনটাতে আসবো। দেখো আমাদের বলা হয়েছে দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজড 5% annually and its population is 201 was 110,250. What was it in 1999? তার মানে আমাদের 1999 এ কিছু সংখ্যক পপুলেশন ছিল, যেটা আমাদের 2000 এবং 2001 গিয়ে দাঁড়াচ্ছে, কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা দাঁড়াচ্ছে। তাহলে আমাদের বলা হচ্ছে যে এইখানে আমাদের পপুলেশনটা কত ছিল সেটা জানতে চেয়েছে। এবার এখানে তোমাকে বুঝতে হবে যে কত ইয়ারের গল্প দেওয়া আছে, 1999, 2000, 2001, 3 বছর না, একদমই নয়। তুমি যদি ধরো এখানে যদি ক্যালকুলেশন যে করতে বসে বা ইউজুয়ালি যে ক্যালকুলেশন হয়, এখানে কোশ্চেনে কোথাও লেখা নেই যে 2001 শুরুতে আমার এই পপুলেশনটা ছিল, এই 2001 শেষে এবং 1999 শুরুতে কি পপুলেশন থাকবে, এরকম ভাবে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট করে বলা নেই, সিম্পল দেওয়া আছে। তাহলে এখানে সিম্পলি 2 বছর গ্যাপ হচ্ছে। তুমি যদি ভাবো যে এর 1 মার্চ থেকে যদি তোমার ক্যালকুলেট করা শুরু হচ্ছে, তো এরও 1 মার্চ অবধি ক্যালকুলেট হচ্ছে। তাহলে এর এখানেও, তাহলে এর 1 মার্চ অবধি 1 বছর, সেই 1 মার্চ থেকে এই 1 মার্চ অবধি 1 বছর, মানে এটা জাস্ট এক্সাম্পল, মার্চ তো বলা নেই। তো আমাদের এখানে মাত্র 2 বছরের গল্প দেওয়া আছে। এবার তোমরা এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পপুলেশনের যে প্রবলেমগুলো হয়, এগুলো কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাপ্লিকেশন। তো কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাপ্লিকেশনে আমরা a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n এই ধরে আমরা করতে জানি, যেখানে a আমাদের কোশ্চেনে দেওয়া আছে, p জানতে চেয়েছে। কিন্তু আমি বলবো এইভাবে যাওয়ার দরকার নাই, কম্পাউন্ডের দরকার হলে ভিডিও দেখবে, তোমাদের এরিথমেটিক সেকশন বলে যে প্লেলিস্টটা করা আছে ওখানে দেওয়া আছে। তো কম্পাউন্ডের ভিডিওটা পারলে দেখে নেবে, নইলে এখানে আমি দেখাচ্ছি সেটা দেখে নাও। 5% ইনক্রিজ হচ্ছে। আমরা কি জানি, কম্পাউন্ড ইন্টারেস্টের যত কেস আছে এগুলো সব সাকসেসিভ দিয়ে করা যায়। তাহলে দেখে নাও টোটাল আগে ইনক্রিজ কত হচ্ছে। তাহলে 5% করে 2 বছরে ইনক্রিজ হচ্ছে, তাহলে আমাদের টোটাল ইনক্রিজ কত আসছে, এত পার্সেন্ট টোটাল ইনক্রিজ হবে। তাহলে আমাদের 5 5 10 25, মানে হচ্ছে 10.25% ইনক্রিজ হচ্ছে। এটা হচ্ছে আমাদের ইনক্রিজ হচ্ছে। ইনিশিয়াল পপুলেশন ছিল কত, 100%, প্রেজেন্ট পপুলেশন কত হয়েছে, 100 প্লাস 10.25%। তাহলে সেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত, এটা আমাদের আসছে 110.25% সমান কোশ্চেনে দেওয়া আছে এইটা 110,250। তাহলে দেখো এখানে দশমিক যদি উঠাতে যাও, তাহলে এই দিকে কি করতে হবে, তোমাকে 100 দিয়ে গুণ দিতে হবে। এটা পুরোটা কেটে যাচ্ছে, এখানে শুধু 10 পড়ে থাকছে। তাহলে 1% সমান তোমার আসলো 1000, মানে 1000 গুণ হচ্ছে, আর কিছুই না। তাহলে 100% মানে কত আসবে, এইটাই 100 পরে 5টা শূন্য। খুব সহজ, আমরা এখানে সাকসেসিভ পার্সেন্টেজে করলাম যে আমাদের 5% হারে যদি ইনক্রিজ হয়, তাহলে 2 বছরে কতটা ইনক্রিজ হবে, তাহলে 2 বছরে 10.25% ইনক্রিজ হবে। তো আমাদের 100% হচ্ছে ইনিশিয়াল পপুলেশন, যদি 10.25% ইনক্রিজ হয় তাহলে বেড়ে দাঁড়ায় 110.25%। তো 110.25% সমান আমাদের এই ডেটাটা দেওয়া ছিল কোশ্চেনে। তো এই 110.25% সমান এটা, 1% সমান কত, আর 100% সমান, যেহেতু আমাদের ইনিশিয়াল পপুলেশন 100%, তাহলে 100% সমান কত আমরা বার করে নিলাম। পরের অঙ্কটায় আসবো।
A library has an average of 510 visitor on Sunday and an average of 240 visitor on other days of the week. একটা লাইব্রেরি আছে যেখানে প্রত্যেক সানডেতে কি হয় 510 জন ভিজিটার থাকে, আর বলা হয়েছে বাকি দিনগুলোতে 240 জন ভিজিটার থাকে। এটা আমাদের দেওয়া আছে। The average number of visitor per day in a month of 30 days beginning with a Sunday. বলা আছে অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটার পার ডে জানতে চেয়েছে কত দিনে? 30 দিনে। তাহলে 30 দিনে আমাদের জানতে চেয়েছে বিগিনিং উইথ এ সানডে। এই হচ্ছে ঘটনা। তাহলে এই কোশ্চেনটা, এই জায়গাটা হচ্ছে আসল জিনিস, যে বিগিনিং উইথ সানডে। তার মানে ফার্স্ট যে ডেটটা আছে সেটা সানডে আছে। এটা যদি একবারে সহজভাবে ভাবতে যাও, 1 তারিখ সানডে, 7 যোগ করো 8 তারিখ সানডে, 7 যোগ করো 15 তারিখ সানডে, 7 যোগ করো 22 তারিখ সানডে, 7 যোগ করো 29 তারিখ সানডে। তাহলে কটা সানডে পাচ্ছি? 5টা সানডে পাচ্ছি আমরা। তাহলে টোটাল 30 দিন আছে, 5টা সানডে বাদ দিলে আমাদের কি আসবে? বাকি 25টা নর্মাল ডে। কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেট না করে সোজা বলতে পারি যে 1 থেকে 28 তারিখ অবধি টোটাল 4 ইন্টু 7 এই জোড়াতে আছে। তার মানে প্রত্যেকটা ডেট আমাদের কি থাকবে? 4 বার করে রিপিট আসবে। এবার আমাদের যদি এখানে একটা 7 দিনের সার্কেল তুমি যদি সানডে দিয়ে শুরু করো, তাহলে আমাদের শেষ হবে শনিবার দিয়ে। তার মানে আবার যে 29 তারিখ ডেটটা আসছে সেটাও সানডে আসবে। তো তুমি এইভাবেও ক্যালকুলেট করে নিতে পারতে যে 5টা সানডে আসবে, কিংবা এইভাবে লিখেও ক্যালকুলেট করতে পারো। তো তোমাকে এইভাবে জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে যাতে আমাদের পরবর্তীতে এখানে ক্যালকুলেশন কমে যায়। তাহলে আমাদের এইটুকু বুঝলাম যে 5টা সানডে আছে আর 25টা নর্মাল ডে আছে। এবার বলা হয়েছে অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটার পার ডে ইন এ মান্থ অফ 30 ডেজ বিগিনিং উইথ সানডে। বলা হয়েছে অ্যাভারেজ ভিজিটার গোটা মাসের জানতে চেয়েছে। তুমি যদি অ্যাভারেজ বার করতে যাও, আমি প্রথমে নর্মাল মেথডে বলে দিচ্ছি অ্যাভারেজ কিভাবে বার করবে। তাহলে আমাদের হচ্ছে টোটাল 25টা নর্মাল ডে আছে, তাহলে 25 ইন্টু 240, এটা আসছে অ্যাভারেজ 25 দিনের টোটাল। আর 5টা সানডে আছে, 5 ইন্টু 510, এটা আসছে টোটাল। তাহলে এই যে টোটালটা আসলো, এই টোটালটা কত দিনের টোটাল? 30 দিনের টোটাল। তাহলে এটাকে 30 দিয়ে ভাগ করতে হবে। এবার তুমি চাইলে এটাকে এইভাবে বসে ক্যালকুলেট করতে পারো। এইভাবে যদি ক্যালকুলেট করতে চাও তাতেও যে খুব ডিফিকাল্টি আসবে তা নয়। 0 0 কেটে যাচ্ছে, 3 পড়ে থাকলো, 3 8 24 আর 3 17 51। তাহলে আমাদের 8 25 200 প্লাস 5 ইন্টু 17 50, 5 7 35, 85, সরি 5 17 85। তাহলে 285 আমাদের অ্যান্সার আসছে। এভাবে করতে পারো, কিন্তু আমি বলছি যারা ডেভিয়েশন মেথড মোটামুটি করেছো তারা এই জিনিসটা কিভাবে করবে সেটা একবার দেখে নাও। দরকার নেই, এটা এতটা সহজ। বেশি ছোট হয়ে গেল, পরবর্তীতে তোমরা পিডিএফ এ বুঝতে পারবে না। ঠিক আছে, চলো। যারা ডেভিয়েশন মেথড আমরা করেছি তারা এগুলো কিভাবে করব। আমাদের ইমাজিনারি অ্যাভারেজ ধরো যে 240 হচ্ছে ইমাজিনারি অ্যাভারেজ, 240 ইমাজিনারি অ্যাভারেজ। সবার 240 করে আছে, শুধুমাত্র 5টা সানডের 510 করে আছে। তাহলে টোটাল এক্সেস কত আছে? তাহলে 510 থেকে 240 বিয়োগ দাও, তাহলে আসছে কত আমাদের? 260, আর 10-এ 270। এই 270টা দিন এক্সট্রা আছে কতজনের? 5টা সানডে আছে, তার মানে 5 ইন্টু 270। কিন্তু এটা ভাগ হবে কতজনের মধ্যে? মানে 30টা দিনের মাস আছে, তার মানে 30 জনের মধ্যে ভাগ হবে। তাহলে এই আসছে, তাহলে কত আসছে? 3 9 27, তাহলে 5 9 45, 240-এর সঙ্গে এই 45টা যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 285। তো আমরা ডেভিয়েশন মেথডে এটা আরামসে করতে পারি। কি করলাম? কিচ্ছু না, আমাদের ইমাজিনারি অ্যাভারেজ ধরে নিলাম 240। এবার দেখবো যে এক্সেস তাহলে 510 যেটা ডেটা আছে সেটা সানডে। তাহলে 270 করে এক্সেস, কতগুলো সানডে আছে? 5টা সানডে, তার মানে 270 ইন্টু 5 এতটা এক্সেস। কিন্তু এটা কতজনের মধ্যে ভাগ হবে? এটা তো প্রত্যেক 30 জনের মধ্যে প্রত্যেকটা ডেট পাবে। তাহলে 30 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 45 আসছে। তাহলে 240 প্লাস 45, 285। In an examination,
এ স্টুডেন্ট ওয়াজ আস্কড টু ফাইন্ড 5/16 অফ এ নাম্বার। একটা ছাত্রকে পরীক্ষায় 5/16 বার করতে বলা হলো। বাই মিস্টেক হি ফাউন্ড 5/6 অফ দ্যাট নাম্বার। সে ভুল করে ওই নাম্বারটার 5/6 বার করেছে। ইফ হিজ অ্যান্সার ওয়াজ 150 মোর দ্যান দ্য কারেক্ট অ্যান্সার, বলা হচ্ছে ওর অ্যান্সার 150 বেশি যদি হয় কারেক্ট অ্যান্সার থেকে, তাহলে সেই সংখ্যাটি কত আমাদের জানতে চেয়েছে। তাহলে আমাদের এখানে দেখো এটা এক্স ধরে করাই যায়, কিন্তু আমি ওসবের পক্ষপাতিত্ব এখন নয়, শেখার জন্য ঠিক আছে। 5/16 দিয়ে গুণ করার কথা, গুণ করে দিয়েছে 5/6 দিয়ে। আমাদের প্রবলেম কোথায় হচ্ছে বলতো? এই যে 16 আছে আর এই নিচে 6 আছে, প্রবলেমটা এরা করছে, ভগ্নাংশ ক্রিয়েট করে দিচ্ছে। এই দুটোকে যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলে সহজভাবে আমাদের হয়ে যাবে। তাহলে 6 আর 16 লসাগু নাও 48, তাহলে তুমি ধরে নাও সংখ্যাটা 48, সংখ্যা 48 হলো। তাহলে ওকে বলা হয়েছে কারেক্ট, কি বলা হয়েছে কারেক্ট নাম্বার ও পেত কি 48কে যদি 5/16 দিয়ে গুণ করতো, তাহলে 3/16 48, 3×5 15, তাহলে ও পেতো অ্যাকচুয়ালি 15, কিন্তু ও পেয়েছে কত? বলা হয়েছে সে মিস্টেক করে 5/6 দিয়ে গুণ করে দিয়েছে 48কে। তাহলে 5/6 দিয়ে গুণ করে দেখো কি আসছে, তাহলে 6×8 48, তাহলে 5×8 40, তাহলে পাওয়ার কথা 15, পেয়ে গেছে 40, তাহলে কত বেশি পেয়েছে? 25 ইউনিট বেশি পেয়েছে। তো আমাদের কোশ্চেনে বলা হয়েছে কতটা বেশি পেয়েছে? 150, তার মানে 25 ইউনিট সমান আমরা 150 বলতে পারি। 1 ইউনিট সমান হচ্ছে 6। আমাদের কারেক্ট অ্যাকচুয়াল নাম্বারটা জানতে চেয়েছে, তো অ্যাকচুয়াল নাম্বার কত ধরেছিলাম? 48 ইউনিট ধরেছিলাম। তাহলে 48 ইউনিট সমান 48 ইন্টু 6, তাহলে 6×8 48, ইউনিট ডিজিট 8 থাকবে, এটা অ্যান্সার নয়, এটা অ্যান্সার নয়, এই সরি এটা অ্যান্সার পসিবল, এটাও পসিবল, এটাও পসিবল। যদিও এই গুণ করাটা অনেক সোজা, তবু আমি এটা এই কারণে বলছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো 4×6 24, 240-এর থেকে বড় হতে হবে। যদি 40 ধরতাম তাহলে এটা তো বাদ চলে যাচ্ছে, কিন্তু দেখো 240-এর থেকে একটু বড় এগুলো দুটোই আছে, তো এইটুকু গুণ করে নাও, ঠিক আছে। তাহলে 6×8 48, 4×6 24, আর 4 28, তাহলে আমাদের আসছে 288 অ্যান্সার। তাহলে 278 নয়, 288 আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখবো। In the new budget, the price of kerosene oil rose by 25%. By how much must a person reduce his consumption so that his expenditure on it does not increase? বলা হয়েছে যে তুমি আগে যে জিনিসটা 100 টাকায় পেতে, সেটা কেরোসিন হতে পারে, এটা অনেক জায়গায় দেখবে চিনি দিয়ে দেওয়া থাকে, সেটার দাম এখন লাগছে 125 টাকা। কিন্তু বলা হয়েছে তুমি 125 টাকা খরচা করবে না, তুমি 100 টাকায় খরচা করবে। তুমি এবার প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে বলি তোমাকে। তুমি গোটা 1 মাসের চিনি তোমার বাড়িতে কেনা হয়, এবার তুমি কি করলে, তোমাকে তোমার মা প্রত্যেক মাসের মতো 100 টাকা দিয়ে পাঠালো, দিয়ে বললো যা বাবা চিনি কিনে নিয়ে আয়, বা যা মা চিনি কিনে নিয়ে আয়। তো তুমি চিনি কিনতে গেলে, তো তোমাকে দোকানদার বললো যে না এখন 100 টাকায় অতটা চিনি দেবো না, তুমি দেখা গেল x কেজি চিনি নিতে। তো দোকানদার বলছে না, এত কেজি চিনির দাম এখন দাম বেড়ে গেছে, 125 টাকা লাগবে। তো তুমি বললে আমার কাছে কাকু 125 টাকা নেই, তাহলে তুমি এক কাজ করো 15 টাকা চিনি কমিয়ে দাও। তাহলে 15 টাকা চিনি কমিয়ে দিবে, কত টাকা চিনি থেকে কমাবে? 100 টাকা চিনি থেকে না 125 টাকা চিনি থেকে? অবভিয়াসলি 125 টাকা চিনি থেকে, কারণ 100 টাকা চিনি থেকে যদি 25 টাকা চিনি কমায় তাহলে তোমাকে 75 টাকা চিনি দেবে। তাহলে ও 125 টাকার চিনি থেকে তোমার জন্য তুলে নিল 25 টাকার চিনি, দিয়ে বলা হয়েছে শতকরা কতটা কমাবে, ওই বাই হাউ মাচ মাস্ট এ পার্সন রিডিউস হিজ কনজাম্পশন, এখানে পার্সেন্টেজ জানতে চেয়েছে। তাহলে 125-এ 25 টাকা চিনি কমে নেয়, 1 টাকা চিনিতে 25/125 টাকার কমাবে, আর 100 টাকা চিনিতে, তাহলে 25/125 ইন্টু 100, তাহলে 5 5 20 100, তাহলে 20% রিডিউস করতে হবে। এবার এই অঙ্কটা অনেক জায়গায় এরকম একটা ফর্মুলা দেওয়া থাকে, a/100 মাইনাস 100 প্লাস a ইন্টু পার্সেন্টেজ, আগে একটা মাইনাস সিম্বল, অর্থাৎ কমাতে হচ্ছে। তো আমি বলবো এই সবে যাওয়ার দরকার নেই। কেন এক্সেস প্রেসার দেবে? তোমাকে জিএস এর জন্য, ইংলিশের জন্য অনেক প্রেসার নিতে হবে, ঠিক আছে। মানে ইংলিশ তো মিসলেনিয়াসে নেই, আদার্স পরীক্ষাতে তো আছে।
তো আমাদের এইসবের দরকার নেই কোনো, আমাদের সোজা হিসাব। যদি এটা চাও আরো সিম্পল ওয়েতে মনে রাখার, তো সিম্পল ওয়েতে মনে রাখো, 100 টাকার জিনিস বেড়ে হয়ে গেছে 125 টাকা, তোমাকে কমাতে হবে 25 টাকার জিনিস কমাতে হবে। কত টাকা থেকে 25 টাকা কমালে আগের অবস্থানে ব্যাক করবে? 125 থেকে 25 টাকা কমাবে তবে ব্যাক করবে। তাহলে 125 টাকা থেকে কমাতে হবে 25 টাকা চিনি। এটা আমাকে শতকরাতে জানতে চেয়েছে, তাহলে শতকরাতে বার করে নেবো। যার পার্সেন্টেজ বার করতে বলে তাকে উপরে, পার্সেন্টেজ যার উপর ক্যালকুলেট হয় তাকে নিচে। তার মানে 125 থেকে 25 টাকা চিনি কমাতে হচ্ছে, ব্যাস এইখানে বেরিয়ে যাচ্ছে আমাদের 20%। আমাদের এত কিছু ভাবার দরকার নাই, কিন্তু এটাও ইম্পর্টেন্ট, এটাতে আমাদের কনসেপ্টটা ডেভেলপ হয়। পরের কোশ্চেনটা আসবো। A batsman scored 98 runs which included 4 boundaries and 6 sixes. What percent of his total score did he make by running between the wickets? তার মানে বলা হয়েছে এই উইকেটে সিঙ্গেলে মানে দৌড়ে দৌড়ে কত রান নিয়েছে এটা জানতে চেয়েছে। তাহলে আগেও বাউন্ডারি কিভাবে পাঠিয়েছে 6-4 মেরে, সেটা আগে দেখে নিই। তাহলে 4 বাউন্ডারিজ মানে 4টে 4 মেরেছে, তাহলে 4 ইন্টু 4 মোট 16 রানও 4 মেরে নিয়েছে। আর 6 মানে 6খানা 6 মেরেছে, তার মানে 36 রান। তাহলে কত যাচ্ছে আমাদের? মোট 52 রান ও এক জায়গায় দাঁড়িয়ে থেকে নিয়েছে। তাহলে ও রান করে কতগুলো মানে রানিং অবস্থায় ও কতগুলো রান নিয়েছে? তাহলে 98 থেকে 52 বাদ দাও, তাহলে 46 রানও দৌড়ে দৌড়ে নিয়েছে। আমাদের কি বলেছে? হোয়াট পার্সেন্ট অফ টোটাল স্কোর ডিড হি মেক বাই রানিং বিটুইন উইকেটস, দৌড়ে কত রান নিয়েছে। তাহলে যার পার্সেন্টেজ জানতে চাই তাকে আমরা উপরে দিই, তাহলে 46 ওপরে হবে, নিচে কি হবে? কার ওপর পার্সেন্টেজ বার করছি? টোটাল রানের ওপর। তাহলে টোটাল রান কত আছে? 98 ইন্টু 100, এখানে কাটো 23, আর এখানে কত আসবে? 49। তাহলে আমাদের আসছে 2300 বাই 49%। দেখো এইটা অ্যান্সার নয়, এটা অ্যান্সার নয়, এই দুটোর মধ্যে আমাদের কোনো একটা অ্যান্সার হবে। এটা বসে বসে ভাগ কখনোই করব না। এখানে দেখো ইউনিট ডিজিট কি আছে? 0 আছে, তাহলে আমাদের ইউনিট ডিজিট ম্যাচ করাবো। তাহলে এটা পূর্ণ ভাঙো, সবকিছু ভুলে যাও। তাহলে 7 9 63, 3 আর 6 0 আসছে না, 6 9 54, 4 আর 6 0 আসছে, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। ইউনিট ডিজিট ম্যাচ করাবো, অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পারলাম ইউনিট ডিজিট ম্যাচের কনসেপ্টটা? পরেরটাতে আসবো, যদি বুঝতে না পারলাম তাহলে একবার দেখে নাও। আমাদের এখানে আসছে 23 ইন্টু 100 বাই 49, অর্থাৎ 2300 বাই 49, এটা আমাদের এসেছে। এবার এখানে আমাদের ভাগ করে দেখতে গেলে অনেকটা খাটতে হবে, সেই জন্য আমরা কি করলাম? ইউনিট ডিজিট ম্যাচ করাচ্ছি। তাহলে এখানে যার যা আছে ইউনিট ডিজিট গুলো নিয়ে আমরা ডিল করব, বাকি কোনো কিছু নয়। ইউনিট ডিজিট 0 আসা নিয়ে আমাদের কথা। তাহলে 7 ইন্টু 9 63, 63-র 3 পড়ে থাকলো, আর এখানে 6, যেহেতু এটার সঙ্গে গুণ করে এটা যোগ দিতে হয়, যেহেতু এটা ভাগশেষ। তাহলে 7 9 63, 6 আর 3 9, ইউনিট ডিজিট 9 আসছে, তাহলে এটা কখনোই নয়। এখানে দেখে নিই, 6 9 54, 4 আর 6 10, তাহলে এটা অ্যান্সার। পরের কোশ্চেনটা আসবো। A train 100 meter long takes 6 seconds to cross a man walking at 5 km/h in opposite direction. সেম ডিরেকশনে যদি যায় দুটো ট্রেন, তাহলে আমাদের রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ হয়। দুটো ট্রেন হতে পারে, বা ট্রেন ম্যান হতে পারে, ট্রেন বাস হতে পারে। আর যদি আমাদের অপোজিট ডিরেকশনে যায় তাহলে আমাদের রিলেটিভ স্পিড কি হবে? যোগ হয়ে যাবে। তো এখানে বলা হয়েছে অপোজিট ডিরেকশন, তার মানে যোগ হবে। স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনের স্পিড জানতে চেয়েছে। তো আমাদের ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এই যে বেসিক ফর্মুলা এই চ্যাপ্টারের উপরে গোটা চ্যাপ্টার দাঁড়িয়ে আছে। তাহলে 100 মিটার দূরত্ব, তাহলে ট্রেনের স্পিড ধরে নাও এক্স, অপোজিট ডিরেকশন, তাহলে ম্যানের স্পিড কত? 5। এটা কি আছে? মিটারে আছে। এটা কিসে হচ্ছে? কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, 5-এর 18 দিয়ে গুণ। কতক্ষণ সময় লাগছে? কোথায় গেল? 6 সেকেন্ড সময় লাগছে, তাহলে 6 সেকেন্ড সময় লাগছে। 6 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 5 20 100, তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল টু আসছে 60, বা এক্স ইকুয়াল টু আসছে আমাদের 55। তাহলে 55 কিলোমিটার পার আওয়ার আমাদের অ্যান্সার। এবার অনেকে এই জায়গাটায় কনফিউশন থাকে, সেটা একবার ক্লিয়ার করে দিই। সেটা কনফিউশন থাকে যে আমরা এক্স প্লাস 5-এর 5 এক্স প্লাস 5 ধরলাম, যে ব্র্যাকেটের বাইরে 5/18 দিয়ে গুণ দিয়েছি, অর্থাৎ এই ডেটাটাকে আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি। তাহলে অ্যান্সার আমাদের কি করে কিলোমিটার পার আওয়ার আসছে সেটা আমাদের হচ্ছে কথা।
দেখো তুমি স্পিড এক্সটাকে ধরেছো কিলোমিটার পার আওয়ারে ধরেছো, বা আমি কিলোমিটার পার আওয়ারে ধরেছি। দুটো কিলোমিটার পার আওয়ার যোগ করে কিলোমিটার পার আওয়ারে আসবে, কিন্তু তার সঙ্গে 5/18 গুণ দিচ্ছি, মানে আমাদের এখানে যদি গুণটা দাও তাহলে তোমার অ্যাকচুয়ালি 5x/18, এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এক্সটা মিটার পার সেকেন্ড নয়। তাহলে আমাদের 5x/18 বার করলে মিটার পার সেকেন্ড বেরোতো। তাহলে এটাকে আমরা কিলোমিটার পার আওয়ার ধরেছিলাম, তার সঙ্গে কিছু একটা গুণ দিয়ে মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি, অর্থাৎ এক্স কিলোমিটার পার আওয়ার স্পিড এটা আমরা শুরুতেই ধরে নিয়েছি। তার জন্য আমাদের এক্স এর যে ডেটা আসছে সেটা কিলোমিটার পার আওয়ারে আসবে। পরেরটাতে আসবো। দ্য রেশিও অফ দ্য অ্যানুয়াল ইনকাম অফ এ অ্যান্ড বি ইজ 5:4। তাহলে আমাদের এ আর বি দুইজন আছে। রেডটা ভালো লাগছে না, চোখে লাগছে। তাহলে আমাদের বলা হয়েছে রেশিও অফ দ্য অ্যানুয়াল ইনকাম অফ এ অ্যান্ড বি 5:4। তাহলে এ আর বি এর ইনকাম 5:4 দেওয়া আছে। অ্যান্ড রেশিও অফ দেয়ার অ্যানুয়াল এক্সপেন্ডিচার, তাহলে ইনকাম দেওয়া আছে আমাদের, এক্সপেন্ডিচার দেওয়া আছে 3:2। দেওয়া আছে ইচ সেভ 1600, মানে দুজনেই 1600 টাকা সঞ্চয় করে, এও 1600 টাকা সঞ্চয় করে, এও 1600 টাকা সঞ্চয় করে। দেখো রেশিও টার্মে ওরা সঞ্চয় কি করছে, 5 থেকে 3 হয়েছে, 2 কমছে, 4 থেকে 2 হয়েছে, 2 কমছে, তাহলে দুজনেরই সেম ডিক্রিজ, আবার দুজনেরই সেভিং সেম। তাহলে আমাদের অঙ্কটার মধ্যে কোনো ডিফিকাল্টি নাই। তাহলে আমরা বলে দিতে পারি 2 ইউনিট সমান 1600 টাকা, 1 ইউনিট সমান হচ্ছে আমাদের 800 টাকা। জানতে কি চেয়েছে, অ্যানুয়াল ইনকাম অফ এ, এর অ্যানুয়াল ইনকাম কত, 5 ছিল, তাহলে 5 ইউনিট সমান 4000 টাকা। 4000 টাকা আমাদের অপশন সি অ্যান্সার। পরের কোশ্চেনটা আসবো। কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 64% অফ দ্য মার্ক প্রাইস, দ্য গেন পার্সেন্ট আফটার অ্যালোয়িং এ ডিসকাউন্ট অফ 12%। তো বলা হয়েছে আমাদের কস্ট প্রাইসটা 64% কার, মার্ক প্রাইসে। তো আমরা ধরে নিচ্ছি মার্ক প্রাইস 100 টাকা। তাহলে আমাদের কস্ট প্রাইস কত আসবে, কস্ট প্রাইস বলা হয়েছে 64%, তাহলে কস্ট প্রাইস 64। এবার আছে গেন পার্সেন্ট আফটার অ্যালোয়িং এ ডিসকাউন্ট অফ 12%, তাহলে 12% ডিসকাউন্ট দাও। তাহলে আমাদের 100 টাকা একটা জিনিসের মার্ক প্রাইস আছে, যদি 12% ডিসকাউন্ট দাও তাহলে সেলিং প্রাইস কত হবে, 100 থেকে 12 টাকা বাদ দাও, 88 টাকা আসবে আমাদের সেলিং প্রাইস। তাহলে আমাদের প্রফিট কত আসছে, তাহলে 88 থেকে 64 টাকা বাদ দাও, 24 টাকা আমাদের প্রফিট আসছে। বলা হয়েছে প্রফিট পার্সেন্টেজ কত, ওটাই আমাদের জানতে চেয়েছে, গেন পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজ জানতে চেয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে ওপরে কাকে দিতে হয়, প্রফিটকে। প্রফিট বা লস কার উপর ক্যালকুলেট হয়, কস্ট প্রাইসের উপর। তাহলে নিচে 64 ইন্টু 100, একে 8, এই 4 দিয়ে কাটো 25, একে 4 দিয়ে কাটো 16, একে 8 দিয়ে কাটো 2, একে 8 দিয়ে কাটো 3। তার আমাদের কত আসছে 75/2%। 75/2 মানে কত, 37.5%। তাহলে আমাদের অপশন এ অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখবো। A and B together can do a piece of work in 30 days. A আর বি যদি ওরা একটা কাজ করে তাহলে 30 দিনে কাজটা শেষ করতে পারে, এটা বলা আছে। এ আর বি 30 দিনে কাজ শেষ করে। এরপর কি বলেছে, হ্যাভিং ওয়ার্ক ফর 16 ডেজ, এ হ্যাভিং ওয়ার্ক ফর 16 ডেজ, এ 16 দিন কাজ করেছে। তারপর কি হলো, বি ফিনিশেস দ্য রিমেনিং ওয়ার্ক অ্যালোন ইন 44 ডেজ। তাহলে এ 16 দিন কাজ করেছে, এ বাকি কাজ বি একা 44 দিনে শেষ করেছে। ইন হাউ মেনি ডেজ শ্যাল বি ফিনিশ দ্য হোল ওয়ার্ক অ্যালোন, বি কত দিনে পুরো কাজটা একা শেষ করবে জানতে চেয়েছে। কোশ্চেনটা খুবই ভালো একটা কোশ্চেন, কনসেপ্টে যদি আমাদের প্রবলেম থাকে তাহলে আমরা করতে পারবো না। তাহলে আমরা ভালো করে দেখবো কি বলেছে, মানে অঙ্কটাকে এবার অ্যানালাইসিস করছি আমরা। ধরো এ আর বি 16 দিনে, এই 30 দিনে একটা কাজ করে। তুমি ভাবো এ 16 দিন কাজ করেছে, বি 44 দিন কাজ করেছে, বি কেও 16 দিন আগে কাজ করাও। বি কে যদি তুমি 16 দিন কাজ করিয়ে নাও তাহলে আমাদের কত আসছে 28 দিন। এই 28 দিনের কাজ এখন ভুলে যাও। দেখো এ 16 দিন কাজ করলো, বি 16 দিন কাজ করলো, তাহলে আমাদের দুজন মিলে 16 দিনে কতটা কাজ করে এটা বার করে নিতে পারবো, পেরে যাব। তাহলে এবার ওটা দিয়ে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, যে
30 দিনে করে এ আর বি মিলে এক অংশ কাজ করে, একদিনে করে কত, 1/30 অংশ, আর 16 দিনে কত করছে, 16/30 অংশ বা 8/15। এই 8/15 কাজ ওরা করেছে দুজন মিলে 16 দিনে। যেহেতু এ 16 দিন করেছে, বিকেও 16 দিন করালাম, দিয়ে 28 দিনটা পরে হিসাবে আর বুঝবো। তাহলে রিমেনিং ওয়ার্ক কত থাকলো, রিমেনিং ওয়ার্ক থাকলো 1 - 8 এর 15, অর্থাৎ 7/15 এই অংশ কাজ পড়ে থাকলো। এবার বি এর হিসেবটা দেখো, এই যে পড়ে থাকা কাজ এটা 28 দিনে কমপ্লিট করেছে, অর্থাৎ 7 এর 15 অংশ কাজ করতে সময় নিয়েছে 28 দিন, এক অংশ কাজ করতে কত সময় নেবে, 28 ইন্টু উল্টে যাবে যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে 4 × 7 = 28, 4 × 15 = 60। একদম সহজ অঙ্ক, শুধু এইটা বোঝার বিষয় যে 16টাকে আমাদের এখান থেকেও বার করে নিতে হবে। এ আর বি 30 দিনে এক অংশ কাজ করে, এখান থেকে এ 16 দিন কাজ করেছে, বি 44 দিন, বি এর 44 থেকে 16 দিন বার করে নাও, এর সঙ্গে যদি কাজ করে দিই একই ব্যাপার। আমরা অঙ্কটা এভাবে বলতে পারতাম, এ আর বি একসঙ্গে 16 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ বি 28 দিনে করে, সেটাও যা, এ 16 দিন কাজ করেছে আর বি 44 দিন কাজ করেছে, সেটাও তাই। তাহলে বি এর ওখান থেকে 16 দিন বার করে নিলাম, পড়ে থাকলো 28 দিন, এই 28 দিনের কাজ বি পুরোপুরি নিজে করেছে। তাহলে এই 16 দিন করে কাজ করেছে এ আর বি, তাহলে 30 দিনে এ আর বি এক অংশ করে, একদিনে কত করে, 16 দিনে করে কত বার করে নিলাম। অবশিষ্ট কাজ কত, টোটাল কাজ এক অংশ ছিল, তাহলে 1 থেকে 8 এর 15 বাদ দিলাম, 7 এর 15 অংশ কাজ অবশিষ্ট কাজ। এই অবশিষ্ট কাজ কে করেছে, বি করেছে, কত দিনে, 28 দিনে। এক অংশ কাজ করতে কতদিন সময় নেবে, 60 দিন। ব্যাস, সহজ অঙ্ক। পরেরটা দেখবো, এ সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 5 ইয়ার্স। তার মানে দেখো এইখানে বলা হয়েছে 2 টাইমস হতে আমাদের 5 ইয়ার্স সময় লাগে। কম্পাউন্ড ইন্টারেস্টের এই অঙ্কটা বহুবার বহু পরীক্ষায় এসেছে, আর এই অঙ্কটা প্রত্যেকটা পরীক্ষায় তোমরা মুখে মুখে করতে পারবে। ডাবল হচ্ছে 5 বছরে। এবার দেখো, ইট উইল অ্যামাউন্ট টু 8 টাইমস ইটসেলফ ইন দ্য সেম রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইন হাউ মেনি ইয়ার্স। তো বলা আছে এটা 8 টাইমস হবে, এটা 16 টাইমসও বলতে পারে, মানে 2 এর মানে 2 এর পাওয়ারে দেওয়া থাকবে। তাহলে দেখো 8 টাইমস বলা হচ্ছে, 8 টাইমস মানে কতগুলো, কতবার দ্বিগুণ হতে হচ্ছে, 2 × 2 × 2, 3বার। একবার দ্বিগুণ হতে 5 বছর সময় লাগে, 3বার দ্বিগুণ হতে 3 × 5 = 15 বছর সময় লাগবে। যদি আমাদের এই অঙ্কটাতে বলা হতো কত বছরে 32 গুণ হবে, 32 মানে কতবার 2 গুণ হচ্ছে, 2 × 2 × 2 × 2, 5 বার। ঠিক আছে, তাহলে আমাদের কত আসছে, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32। আচ্ছা, তাহলে 1 2 3 4 5, তাহলে কত আসছে, তাহলে 20 বছর সময় লাগছে আমাদের, সরি 5 × 5 = 25 বছর। ঠিক আছে, বা 16 গুণ যদি বলতো, 16 গুণ হতে কত বছর সময় লাগবে, তার মানে 2 × 2 × 2, একবার দ্বিগুণ হতে 5 বছর সময় লাগে, কারণ এখানে লাগতো কত, 20 বছর সময় লাগতো। তো এটা অনেক সময় পরীক্ষায় এই কোশ্চেনটা যেটা দেওয়া থাকে, সেটা দেওয়া থাকে আর একটা টাইপে দেওয়া থাকে, যে একটা নির্দিষ্ট বছরে 15 বছরে বলা হচ্ছে 3 টাইমস হচ্ছে, দিয়ে বলা হলো 9 টাইমস হতে কতদিন সময় লাগবে। 9 টাইমস মানে কি, 3 × 3, অর্থাৎ 15 15 30 বছর সময় লাগবে। একদম সহজ জিনিস। পরের অঙ্কটা দেখবো, দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 km/h if it can travel 26 km downstream and 14 km upstream in the same time। তাহলে আমাদের টাইম সেম লাগছে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে টাইম মানে আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে বলা হয়েছে 26 কিলোমিটার ডাউনস্ট্রিম, তাহলে 26 কিলোমিটার ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিমে কি হয়, বোটের স্পিড আর মানে স্পিড অফ স্টিম দুটো যোগ হয়, মানে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ হয়ে যায়। তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স লেখার দরকারই নেই, বোটের স্পিড আমাদের কত দেওয়া আছে কোশ্চেনে, 10 দেওয়া আছে, সমান একই সময় লাগে 14 কিলোমিটার আপস্ট্রিম। তাহলে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 10 - ওয়াই, একে 13 আসছে, একে 7 আসছে, কোনাকুনি গুণ করো, 130 - 13y ইকুয়াল টু 70 + 7y। 13কে এদিকে নিয়ে আসো,
তার মানে 20y, আর 70 কে এদিকে নিয়ে আসো, বিয়োগ হবে 60, তাহলে y ইকুয়াল টু কত আসছে? 3 আসছে। এই অঙ্কটা এইভাবে আমরা আরামসে করতে পারি বেসিক অ্যাপ্রোচ নিয়ে, কিন্তু আমি বলছি এটা বেসিক অ্যাপ্রোচ ছাড়াও করা যায়। আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, যেখানে টাইমটাকে কনস্ট্যান্ট বলা হয়েছে যেহেতু একই টাইম, তার মানে ডিস্টেন্স রেশিও যা হবে স্পিড রেশিও তাই হবে। তাহলে যখন আমাদের ডাউনে যাচ্ছে তার মানে এক্স প্লাস ওয়াই, আর আপে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই, যেটাই ডিস্টেন্স রেশিও ওটাই স্পিড রেশিও। তাহলে আমাদের কি আছে? 26 কিলোমিটার ডাউন স্ট্রিমে আর আমাদের 14 কিলোমিটার আপ স্ট্রিমে, বা 13:7। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আছে 13 আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু আছে 7। তুমি কি করবে? দুটো জিনিসের যোগফল দেওয়া আছে, দুটো জিনিসের বিয়োগফল দেওয়া আছে, এবার তোমরা আরামসে বার করে নিতে পারবে দুটো জিনিসের যোগফল। বড়টার ভ্যালু কি হয়? যোগফল বাই 2, 13 প্লাস 7 বাই 2 অর্থাৎ 20/2 বা 10। আর ছোটটার ভ্যালু কি হয়? বিয়োগফল বাই 2, 13 থেকে 7 বাদ দিলে কত হয়? 6, 6/2 অর্থাৎ 3। তো আমাদের দেখো এটা 10 দেওয়া আছে, মানে আমাদের কিছু ক্যালকুলেট করার দরকারই নাই, তাহলে এটা আমরা 3 আরামসে মার্ক করে দিতে পারি। যদি এটা দেওয়া না থাকতো, কথার খাতিরে এখানে বলা থাকলো আমাদের 20, তাহলে আমরা কি বলতাম? 10 ইউনিট সমান 20, 1 ইউনিট সমান 2, আর 3 ইউনিট সমান কত আসতো? 6 আসতো। কিন্তু সেটা এখানে দেওয়া নাই, তো আমরা ওটা এখন বলছিও না। পরেরটাতে দেখবো আমরা, স্পিড অফ 3 কার আর ইন দ্য রেশিও 5:4:6, দ্য রেশিও অ্যামং টাইমস টেকেন বাই দেম। স্পিড আর টাইম কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে আমাদের ওদের স্পিডের রেশিও দেওয়া আছে কত? 5:4:6। তাহলে ওদের টাইম রেশিও কি হবে? 1/5:1/4:1/6। এবার তুমি দুই রকম ভাবে করতে পারো, যে যখন প্রথমটার পার্ট লিখবে এর কাছে যেটা আছে সেটা ভুলে যাও, 4x6। যখন এর রেশিও পার্টটা লিখবে তখন এর কাছে যেটা আছে ভুলে যাও, বাকি দুটোর 5x6। যখন এরটা লিখবে এটা ভুলে যাও, বাকি দুটো 4x5। তাহলে আমাদের সবকে 2 দিয়ে কাটো, তাহলে কত আসছে? 6×2=12, 3×5=15, 5×2=10। তাহলে 12, 15, 10 অ্যান্সার আমাদের। যদি ভাবো এইভাবে, ভালো লাগলো না? তাহলে এইখানে আমরা কি করব? এইখানে আমরা সবাইকে 4, 5, 6 লসাগু দিয়ে গুণ করব, অর্থাৎ 60 দিয়ে গুণ করব। 1-এর 5কে যদি 60 দিয়ে গুণ করো তাহলে 12, তারপর 1-এর 4কে যদি 60 দিয়ে গুণ করো 15, 1-এর 6কে যদি 60 দিয়ে গুণ করো 10। তাহলে 12, 15, 10 আমাদের এখানেই চলে আসছে। পরেরটাতে আসবো, if the compound interest on a certain sum of money at 16 2/3% per annum for 3 years is 1270, then simple interest per annum on the same sum at the same rate for the same period of time. বেশ, এই অঙ্কটার মানে হচ্ছে আমাদের 16.23% হারে 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট দাঁড়ায় 1270 টাকা। বলা যায় সিম্পল ইন্টারেস্ট কত হবে? ওই একই পরিমাণ টাকায়, একই সুদের হারে এবং একই সময়ের জন্য। তার মানে কিছু না, যে টাকার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে সেই টাকাটারই সেম রেটে সেম সময়ে সিম্পল ইন্টারেস্ট জানতে চেয়েছে। এখানে এই পার্সেন্টেজটা যদি আমাদের সভ্যভদ্র থাকতো তাহলে আমরা এখানে সাকসেসিভ পার্সেন্টেজ নিয়ে ট্রাই করতাম, মানে ভালোভাবে হতো আমাদের, কিন্তু সভ্যভদ্র নেই, তাহলে আমাদের এখানে সাকসেসিভে যাব না। বেসিক দিয়ে তো আমি যাবই না এখানে। তো আমি আবারও বলছি, তোমাদের কম্পাউন্ডে যদি মনে হয় যে ডিটেলস নলেজ প্রয়োজন, তাহলে দেখবে এরিথমেটিক প্লে লিস্টে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাসগুলো আপলোড করা আছে, ওগুলো একবার করে নেবে, দেখবে কম্পাউন্ডের ডিফিকাল্ট প্রবলেম সহজভাবে হয়ে যাবে। তো এখানে একবার দেখে নিই কতটা সহজে হচ্ছে আদৌ, মানে আমার কথাটার কতটা দাম। 16.23% আছে। প্রথম কাজ হচ্ছে এটাকে ভগ্নাংশে কনভার্ট করো, 348 আর 2 50, 50/3। পার্সেন্টেজ উঠা হয়, নিচে 100 দিতে হয়। তাহলে আমাদের কত আসছে? 1-এর 6 আসছে। আমরা টেবিল মেথডে সলিউশন করছি। 1 টাকা সুদ, 6 টাকা সুদ আসল, তার মানে 6 টাকা রাখলে ব্যাংক আমাকে 7 টাকা দেবে। 3 বছরের জন্য রাখছি, মানে 3 বার এই ঘটনাটা ঘটবে। তাহলে 6/7/6/7। তাহলে আমাদের মোট প্রিন্সিপাল কত আসছে? 6-এর কিউব করলে 216, 7-এর যদি কিউব করি তাহলে 343 আসছে। তাহলে এখানে দেখো আমাদের সুদ কত আসছে? 127 টাকা। 1270, খুব সুন্দর ডেটা, 10 টাইমস আছে। বেশ, কিন্তু আমাদের এই সাইডটা তো এখনো বার করতে হবে যে 216 টাকার ওপরেই আমাদের সিম্পল ইন্টারেস্ট কত আসছে। 216 টাকার ওপর সিম্পল ইন্টারেস্ট কত আসছে আমাদের?
216 টাকা আছে। 1/6 হচ্ছে সুদ দেয় প্রত্যেক বছর। সিম্পলে কি হয়, সিম্পলি 3 দিয়ে গুণ হয়ে যায়, প্রত্যেক বছরে 1/6 করে দেবে পরপর 3 বছর। তাহলে আমাদের এখানে 6 দিয়ে যদি কাটি তাহলে আসছে 36, 3 ইন্টু 36 মানে হচ্ছে 108। তাহলে আমাদের 127 ইউনিট সমান 1270, 108 ইউনিট সমান একটা জিরো এক্সট্রা বসবে, তাহলে এই আসছে। যদি এই অঙ্কটাতে তোমাকে মূলধন জানতে চাইতো, তার মানে 216 তার সঙ্গে 10 টাইমস হবে, যেহেতু সবাই 10 টাইমস হচ্ছে, তার মানে 2160 হতো আমাদের প্রিন্সিপাল। কিন্তু সেটা আমাদের জানতে চায়নি, আমাদের সিম্পল ইন্টারেস্ট জানতে চেয়েছে, তাহলে 1080। এটা যদি ট্র্যাডিশনাল মেথডে করতে যাও যথেষ্ট ডিফিকাল্ট হবে আমাদের। পরের কোশ্চেনটা দেখবো কি বলেছে, বাই হাউ মাচ ডাজ 6/7/8 exceeds 6/7/8? এই ফ্র্যাকশনটা এর থেকে কতটা বড় এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আগে আমাদের দেখবো, তার আগে একটা জিনিস বুঝে নেব যে আমাদের a/b দেওয়া আছে আর এখানে b না, এখানে c/d দেওয়া আছে। তাহলে এই ফ্র্যাকশনটা আমাদের সিম্পলিফাইড ভ্যালু কি আসবে, এটার সহজ প্রসেস এইভাবে মনে রাখবে যে দূরের সঙ্গে দূরের গুণ হবে, কাছের সঙ্গে কাছের গুণ হবে। তাহলে আমাদের কি আসবে, a ইন্টু ডি, আর কাছের সঙ্গে কাছের মানে b ইন্টু সি। তাহলে এখানেও ঠিক তাই, 6/7/8 দেওয়া আছে। এখানে 6 কিছু নেই মানে 6/1 আছে। দূরের সঙ্গে দূরের মানে 6 ইন্টু 8, আর কাছের সঙ্গে কাছের মানে 1 ইন্টু 7। তার মানে 6 ইন্টু 8 48/7 আসছে। আর একটা দেখো কি আছে, 6/7/8/1। তাহলে একই জিনিস, দূরের সঙ্গে দূরের গুণ হবে, কাছের সঙ্গে কাছের গুণ হবে। তার মানে 6/7 ইন্টু 8 56। একটু ছোট হবে, ছোট করে নিই, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 28, অর্থাৎ 3/28 আসছে। তো তোমাকে কোশ্চেনে বলেছে 48/7 থেকে 3/28 বিয়োগ দিতে। তো আমরা বিয়োগ দেব, 28 আসছে, 4 দিয়ে গুণ হবে, 4 8 32, 4 4 16 আর 3 19, -3, অর্থাৎ কত আসলো আমাদের, 3 বাদ দিলে 189/28 আসছে। দেখো নিচে 28 কারণ নেই, তার মানে এখানে কাটাকাটি যাবে। 28 কি দিয়ে কাটাকাটি যায়, 7 দিয়ে যায়, 7 দিয়ে কাটাকাটি যায়, 4 দিয়ে যায়, 4 দিয়ে গেলে নিচে 7 পড়ে থাকবে, 7 কারণ নেই। এখানে জাস্ট ক্যালকুলেশনটা কিভাবে বুঝবো সেটাই দেখছি। 28 কে কাটাকাটি করে আমরা 6 তো আনতেই পারি না, 8ও আনতে পারি না, তাহলে এই দুটো অ্যান্সার তো হবেই না, এর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে, সেটা কি হবে আমরা একবার দেখে নিই। তাহলে এটা দেখে বুঝতে পারছি 7 দিয়ে কাটতে হবে, 7 দিয়ে যদি কাটো এখানে 4 পড়ে থাকবে, একে যদি 7 দিয়ে কাটো, 7 দুগুণ 14, 7 7 50, অর্থাৎ 27/4 আসছে। তাহলে 4 6 24, 3/4, 6 পূর্ণ 3 4 আমাদের অ্যান্সার, অপশন বি। পরের কোশ্চেনটা, হাউ মেনি নাম্বারস আর লেস দ্যান থার্ড, সরি, একদমই ভুল পড়েছিলাম, 2 numbers are less than a third number by 40% and 55% respectively. দুটো সংখ্যা আছে যারা তৃতীয় একটি সংখ্যা থেকে 40% কম এবং 55% কম। তো তৃতীয় সংখ্যাটাকে আমি 100 ধরে নিলাম, যদি এর থেকে 40% কম হয় তাহলে একটা হবে 60, যদি এর থেকে 55% কম হয় তাহলে এটা হবে 45। হচ্ছে হাউ মাচ পার্সেন্ট ইজ সেকেন্ড নাম্বার লেস দ্যান দ্য ফার্স্ট, বলা হচ্ছে এইটা কতটা কম ফার্স্টের থেকে, 15-তে কম, কিন্তু পার্সেন্টেজে 60-এর থেকে কম, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। এবার এখানে নিচে ভুল করে 45 বসাবে না, 45-এর থেকে যদি 15-তে কম হতো তার মানে ওই নাম্বারটার ভ্যালু 30 আসতে হতো, কিন্তু সেটা কখনোই নয়। পার্সেন্টেজে কনভার্ট করছি, 15/60 ইন্টু 100, তাহলে 4 15 60, 4 25 100, অর্থাৎ 25% আমাদের অ্যান্সার আসছে। পরের কোশ্চেন, a man invests 1/3, 1/4 and remainder of his capital at the rate of 7%, 8% and 10% annual simple interest. তাহলে 1/3 ইনভেস্ট করছে, 1/4 ইনভেস্ট করছে, অবশিষ্ট অ্যান্সার ইনভেস্ট করছে কিভাবে, 7% হারে, 8% হারে এবং 10% হারে। তাহলে এখানে দেখো প্রবলেম কোথায় হলো, 1/3, 1/4 এইসবের জন্য, মানে 3 আর 4 ভগ্নাংশের জন্য। তাহলে 3 আর 4-এর এলসিএম কি 12, তো তুমি ধরেই নাও যে ওর ইনভেস্টমেন্ট
বা টোটাল ইনভেস্টমেন্ট বা টোটাল ক্যাপিটাল ধরে নাও 12 ইউনিট, তাহলে প্রথমে ইনভেস্ট করছে 1/3, 12 1/3 মানে 4, কত পার্সেন্ট হারে? 7% হারে। তারপর 1/4, 12 1/4 মানে কত? 3, তাকে কত পার্সেন্ট হারে ইনভেস্ট করছে? 8% হারে। তাহলে 4 আর 3 ইনভেস্ট হয়ে গেছে, মানে 7 ইউনিট ইনভেস্ট হয়ে গেছে, পড়ে আছে কত? আর 5 ইউনিট, সেটা কত পার্সেন্ট হারে ইনভেস্ট করছে? 10% হারে। দিয়ে বলা হয়েছে ওর টোটাল লাভ হয়েছে 561 টাকা, তাহলে 561। তাহলে সবার পার্সেন্টেজ মানে নিচে 100 আসবে, 100 কমন নিয়ে পাঠিয়ে দিলে এইদিকে চলে আসবে, তার মানে 28 প্লাস 24 প্লাস 50 ইকুয়াল টু 561 ইন্টু 100। তাহলে সবকে যোগ করো, 8 আর 4 12, 2, আর এখানে 10, 102 সমান আসছে 561 ইন্টু 100। তো কাটাকাটি আগে দেখি কি আসছে, 51, আর এখানে আসলে কত আসবে? 50, 2 দিয়ে কাটলাম। এই 51 দিয়ে যদি কাটো তাহলে 51 কে 51, আবারও 51 কে 51, অর্থাৎ 1 ইউনিট সমান আসছে 11 ইন্টু 50, অর্থাৎ 550 আসছে। তো আমরা এই মুহূর্তে এই 550 যদি কোথাও থাকতো তো ওরকম ভাবে মার্ক করলে হবে না, 1 ইউনিট সমান এসছে 550, আমরা টোটাল ইনভেস্টমেন্ট কি ধরেছি? 12 ইউনিট, তাহলে 12 ইন্টু 550 হচ্ছে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট। 0, 5 বারং 60, 0, 5 বারং 60, আর 6 66, তার মানে 6600 আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা আসবো, প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 1060 is 20% more than the loss incurred by selling the article at 950। বলা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ 1060 টাকায় সেল করলে সেটা 20% বেশি হয়, কার থেকে? লসের থেকে। কখন? যদি 950 টাকায় সেল করি। তাহলে আমরা 950 টাকায় সেল করছি আর 1060 টাকায় সেল করছি, সিপিটা মাঝামাঝি থাকবে। তাহলে বলা হয়েছে যে, এটা একটু উপরের জায়গাটা একটু দরকার আমার, তাহলে বলা হয়েছে এইখানে লস হচ্ছে আর এইখানে আমাদের প্রফিট হচ্ছে। তখন বলা হচ্ছে প্রফিটটা 20% বেশি, কার থেকে? লসের থেকে। এই অঙ্কটা কিন্তু বেশ কয়েকবার রিপিট হয়েছে, ভালো করে বুঝে নেব। 950 টাকায় সেল করলে লস হচ্ছে, 1060 টাকায় সেল করলে প্রফিট হচ্ছে। কিরকম হিসাবে? প্রফিটটা হয় 20% বেশি, কার থেকে? লসের থেকে। লস যদি 100 হয়, প্রফিট হয় কত? 120, দুটোকে 20 দিয়ে কাটো, তাহলে 5:6 আসছে। তার মানে প্রফিট হয় 6 ইউনিট, লস হয় 5 ইউনিট। তাহলে প্রফিট আর লস টোটাল যোগ করলে কত হয়? দুটো, 5 আর 6 11 ইউনিট। আর প্রফিট আর লসের ডিফারেন্স কত দেখো? 110। তার মানে 1 ইউনিট সমান আমরা বলতে পারি 10। এবার তুমি যে কোনো একটা থেকে বার করতে পারো, এটা থেকে কিংবা এটা থেকে। আমি 5 থেকে বার করলাম, তার মানে 5 ইউনিট সমান হচ্ছে 50। 50 টাকা লস, 950 টাকায় সেল করলে, তার মানে কস্ট প্রাইস কত হবে? 950 প্লাস 50, 1000, 1000 টাকা কস্ট প্রাইস। বলা হয়েছে 20% প্রফিটে সেল করলে সেলিং প্রাইস কত আসবে? তাহলে 20% প্রফিট মানে 120%, মানে 1200 টাকা আসবে সেলিং প্রাইস। বুঝতে পারলাম? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এই অঙ্কটা বহুবার বহু পরীক্ষায় এসেছে। পরের অঙ্কটা দেখব, অজয় গট ম্যারিড 6 years ago। অজয় 6 বছর আগে বিয়ে করেছে। হিজ প্রেজেন্ট এজ ইজ 5/4 টাইমস হিজ এজ অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারেজ। তাহলে ওর প্রেজেন্ট এজ বলা হয়েছে 5/4, পি লিখলে কনফিউশন পরে বাড়বে। প্রেজেন্ট 5/4 টাইমস দ্যাট অফ ওল্ড এজ, পি এর সমাকার ওল্ড এজ লিখে দিলাম। তাহলে অজয়ের বর্তমান বয়সের সঙ্গে পুরনো বয়সের অনুপাত কত আসছে? 5/4। তাহলে রেশিও টার্মে বলতে পারি 1 ইউনিট সময় আগে ওর বিয়ে হয়েছিল। ওর বিয়ে হয়েছিল কত? 6 বছর আগে। তাহলে 1 ইউনিট সমান 6 বছর। এবার আমরা কোশ্চেনটা বাকিটা একটু অ্যানালাইসিস করি। অজয়ের সিস্টার বলা হয়েছে, অজয় সিস্টার ওয়াজ 5 years younger to him at the time of his marriage। বলা হয়েছে অজয়ের বোন ওর থেকে 5 বছরের ছোট, কখন? at the time of his marriage। এই লাইনটা হচ্ছে একটা বোগাস লাইন, এই লাইনটা দেওয়া হয় ছেলেপেলেকে কনফিউজ করার জন্য। তুমি সোজা হিসাবে বলো, তোমার যদি কোনো দাদা, ভাই, বোন, কাকা তো, মাসতুতো, যে রকম খুশি থাক,
তার সঙ্গে তোমার বয়স আজকের দিনে যদি দাঁড়িয়ে 5 বছর থেকে থাকে, বয়সের পার্থক্য, মানে তোমার দাদা তোমার থেকে 5 বছরের বড়, তাহলে আজ থেকে 3 বছর, মানে আজ থেকে কিছু বছর আগেও 5 বছরের বড় ছিল, আজ থেকে কিছু বছর পরেও 5 বছরের বড় থাকবে। তার মানে তোমাদের দুজনের যে বয়সের পার্থক্য, সেটা কি চেঞ্জ হবে কখনো? কখনোই চেঞ্জ হবে না। তাহলে অজয়ের বোন ওর থেকে 5 বছরের ছোট, সেটা বিয়ের সময় বলো এখন বলো, সেটা সারা জীবনই থাকবে। দিয়ে জানতে চেয়েছে প্রেজেন্ট এজ অফ অজয় সিস্টারের বর্তমান বয়স। তাহলে অজয় সিস্টারের বর্তমান বয়স জানতে চেয়েছে, তাহলে আমাদের করণীয় হবে অজয়ের বর্তমান বয়সটা বার করে নেওয়া। তাহলে অজয়ের বর্তমান বয়স 5 ইউনিট, তাহলে 5 ইউনিট সমান 30 বছর। তাহলে ওর সিস্টারের বয়স কত হবে? 30 - 5, যেহেতু 5 বছরের ছোট, তাহলে 25 বছর হচ্ছে অজয়ের সিস্টারের বয়স। পরের কোশ্চেনটা আসবো। দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশন এ অ্যান্ড বি ইজ 330 কিলোমিটার। তাহলে দুটো স্টেশন আছে এরকম এরকম দূরত্বে, যে বলা হচ্ছে এই দূরত্বটা বলা হচ্ছে 330 কিলোমিটার, এ আর বি এর। তারপর কি দেখবো? এ ট্রেন স্টার্টস ফ্রম এ অ্যাট 8 AM, এইখান থেকে 8টায় একটা ট্রেন ছেড়েছে, টুয়ার্ডস বি অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার। অ্যানাদার ট্রেন স্টার্টস ফ্রম বি অ্যাট 9 AM, তাহলে এখান থেকে 9 AM এ একটা ট্রেন ছেড়েছে, বলা হয়েছে ওর স্পিড হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে কোশ্চেনটা, হোয়াট টাইম দে ডু দে মিট, এই মিটিং হয় একই ডিরেকশন বা অপোজিট ডিরেকশন যাই হোক না কেন, প্রথমে আমরা কি করি, দুজনের ঘড়িতে আগে একই সময় বাজাই। তার মানে এ 8টার সময় ছেড়েছে, তাহলে এ 1 ঘন্টা একা একা যাবে, তবে গাড়ি যাত্রা শুরু করবে। তাহলে আগে একে 1 ঘন্টা যেতে দাও, 1 ঘন্টায় কত যাবে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন টাইম, ওর ঘন্টায় স্পিড 60 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার যাবে। তাহলে অবশিষ্ট দূরত্ব কত পড়ে থাকলো বলো তো? অবশিষ্ট 330 থেকে 60 বাদ দিলে 270 কিলোমিটার দূরত্ব পড়ে আছে, এবং দুজনের ঘড়িতেই 9টা বাজছে। তাহলে এবার ওদের মধ্যে রিলেটিভ ডিস্টেন্স, রিলেটিভ স্পিড সব শুরু হলো। তাহলে 270 কিলোমিটার ওদের মধ্যে দূরত্ব একে অপরের দিকে আসছে, অর্থাৎ যোগ হবে। 60 আর 75 যোগ করলে কত হয়? 135 ইন্টু টাইম। তাহলে টাইম কত আসছে? 2 ঘন্টা পর ওরা মিট করবে। কখন থেকে? যখন ওরা যাত্রা একে অপরের শুরু করেছিল, তাহলে 9টার সময়। তাহলে 9 AM প্লাস 2 আওয়ার, অর্থাৎ 11 AM। পরের কোশ্চেনটা দেখবো। দ্য ভ্যালু অফ এ মেশিন ডিপ্রিসিয়েট 10% পার অ্যানাম ইফ ইটস প্রেজেন্ট ভ্যালু ইজ 162,000, what is it was what it was value 2 years ago, what was its value 2 years ago, 2 বছর আগে কত ছিল? তাহলে একটা বলা হয়েছে মেশিনের ভ্যালু 10% করে কমছে, ধরে নাও এক্স টাকা ভ্যালু ছিল। এই যে মেশিনের এই ডিপ্রিসিয়েশন বা পপুলেশন, এগুলো সব কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? যদি এখান থেকে মনে হয় কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাপ্লিকেশন কিভাবে করব, তাহলে তোমরা এটা আর ডি শর্মার বই বলে একটা আছে, ওখান থেকে দেখে নিতে পারো। ওখান থেকে ডিটো এক্সাম্পল তুলে দেয়, ঠিক আছে? এক্সাম্পল এক্সারসাইজ, এটাও বলে রাখলাম। 2022 কি 23 সালের এই WBCS মেনে তো একদম ডিটো ওখান থেকে এই অ্যাপ্লিকেশন গুলো তুলেছিল। তো বলা হয়েছে প্রতি বছর 10% করে কমেছে, তাহলে 10% করে যদি কমে, তাহলে সেটা 90% হবে। প্রথমবার কমলো, দ্বিতীয়বার আবারও বলছে 10% কমবে, তার মানে আবারও 90% হবে। দিয়ে প্রেজেন্ট ভ্যালু কত দাঁড়াচ্ছে? 162। এই জিরো গুলো থাকলেও হবে, না থাকলেও হবে, কারণ আমাদের জিরো নিয়ে অত হেডেক নিয়ে লাভ নেই এখন। দুটো কেটে গেল, 9 9 81, 81 দুগুণ 62। তাহলে এক্স কত আসছে? 2। এখানে 3টে জিরো আছে, আর এখানে এখানে দুটো জিরো পড়ে থাকছে, পেনটা, হ্যাঁ একটা দুটো, তাহলে 5টা জিরো আসছে। তাহলে 2 এর পরে 5টা জিরো এখানে আসে। অনেক সময় প্রবলেম কি হয়, কোশ্চেনে এখানে একটা জিরো দিল না, ঠিক আছে, দিয়ে নান অফ দিজ অপশন দেওয়া থাকলো, তাহলে হঠাৎ করে এটা মার্ক করে দিয়ে বেরিয়ে যাও তা কিন্তু নয়। যার জন্য আমি এখানে দেখলাম যে জিরোগুলো যেটা আছে সেটা ম্যাচ করছে কিনা, যদি ম্যাচ না করতো তাহলে নান অফ দ্য অ্যাবাভ মার্ক করতে হতো। বুঝতে পারলাম? পরের কোশ্চেনটা আসবো, আজকের শেষ কোশ্চেন। বলা আছে 0.362 তার কিউব মাইনাস 0.1 তার কিউব দিয়ে এটা দেওয়া আছে। এই অঙ্কটা করার আগে সহজ, এটার একটা রিলসও দেখবে দেওয়া আছে, তো দেখে নাও। এখানে আমাদের একটা অ্যালজাবরার ফর্মুলা আছে, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলাটা কি দেওয়া আছে আমাদের দেখে নাও একবার। এ কিউব মাইনাস বি কিউব,
এটা উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তাহলে তোমাকে যদি বলা হয় যে এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত, তাহলে তুমি এটা ডাইরেক্ট বলতে পারো না এ মাইনাস বি। এবার এইখানে ভালো করে দেখো, এই যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছ এটাই ওখানে দেওয়া আছে। এই দেখো এ কিউব দেওয়া আছে, বি কিউব দেওয়া আছে, এ স্কোয়ার, বি স্কোয়ার আর এ বি। তাহলে এটা কি হবে এ মাইনাস বি, তার মানে 0.362 মাইনাস 0.1, 0 বসিয়ে দাও ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে আমাদের 0.262, তাহলে আমাদের কোন অ্যান্সার? অপশন বি। বুঝতে পারলাম, একদম সহজ জিনিস। তো আমাদের মিসলেনিয়াসের 2019 সাল কমপ্লিট হলো। এরপর 2018 আছে আর 2012 আছে, এই দুটো সেট আমাদের করতে হবে। আমাদের অনেক কিছু দেখবে যত দিন যাবে আস্তে আস্তে কনসেপ্টগুলো অনেক ডেভেলপ হবে যে সহজে কিভাবে করব। চলো আজকের মতো এখানেই। ক্লাসটা ভালো লাগলে একটা রিয়াকশন দিয়ে দেবে, লাইক করে হোক বা কমেন্ট করে হোক, তাহলে আমারও মোটিভেশন লাগবে পড়াতে।